Hi, dear student, and welcome to your YouTube channel WBPSC GS 101. আমি রাহুল চক্রবর্তী তোমাদের ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশন এডুকেটর। তো আজকে আমি তোমাদের সাথে যে ক্লাসটা আলোচনা করা শুরু করব বা যে ক্লাসটা চলছে, অ্যাকচুয়ালি আমাদের যে ক্লাসটা চলছে সেটা তোমরা প্রত্যেকেই জানো, ফান্ডামেন্টাল রাইটস। তো ফান্ডামেন্টাল রাইটসের আজকে আমি তোমাদের সাথে যে রাইটটা আলোচনা করা শুরু করব সেটা হচ্ছে ফ্রিডম অফ রাইট টু ফ্রিডম, রাইট টু ফ্রিডম। তো ইতিমধ্যেই আমি তোমাদের সাথে আলোচনা করা হয়ে গেছে রাইট টু ইকুয়ালিটি। রাইট টু ইকুয়ালিটি আমি তোমাদের সাথে আলোচনা করে ফেলেছি। প্রত্যেকটা রাইট আমি তোমাদের সাথে আলাদা আলাদাভাবে বিভিন্ন ক্লাসে আলোচনা করেছি। তো আজকে আমি শুরু করছি তোমাদের সাথে আলোচনা আমাদের ফান্ডামেন্টাল রাইটসের সেকেন্ড রাইট, রাইট টু ফ্রিডম। রাইট টু ফ্রিডম আমরা প্রত্যেকে জানি আমাদেরকে আর্টিকেল 19 to 22 এই আর্টিকেলগুলোর মধ্যে আমাদেরকে স্বাধীনতার অধিকার দেওয়া হয়েছে। তো এই স্বাধীনতার অধিকারগুলো আমাদেরকে কি দেওয়া হয়েছে, কিভাবে দেওয়া হয়েছে, সেইগুলো নিয়েই আমি তোমাদের সাথে আলোচনা করব এই ক্লাসে। তাহলে আজকে আমরা শুরু করছি ফান্ডামেন্টাল রাইটসের দ্বিতীয় রাইট, রাইট টু ফ্রিডম, স্বাধীনতার অধিকার। কিন্তু ক্লাস শুরু করার আগে তোমাদের সাথে কিছু আলোচনা, কিছু তথ্য দেওয়ার রয়েছে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ তথ্য যেটা হচ্ছে গিয়ে যে 2021 WBCS এক্সামকে টার্গেট করে, WBCS এক্সামকে ফোকাস করে আন একাডেমি থেকে বিভিন্ন কোর্স লঞ্চ করা হয়েছে। যে কোর্সগুলো WBCS এক্সাম তোমাদের যেটা রয়েছে সামনে, সেই এক্সামসকে আরও বলতে পারো প্রিপারেশনসকে আরও ভালো করবে, আরও মজবুত করবে। তো এরকমই বেশ কিছু কোর্স, যে কোর্সগুলো এই সময়কালে ভেরি হেল্পফুল তোমাদের WBCS প্রিপারেশনের ক্ষেত্রে। তো এই কোর্সগুলোতে আনএকাডেমির যারা টপ এডুকেটার যারা রয়েছেন, এক্সপিরিয়েন্স যারা এডুকেটার রয়েছেন, তারা তোমাদের ক্লাস নেবেন, তোমাদের গাইড করবেন যে কিভাবে এই সময়কালে তোমরা WBCS এক্সামের জন্য তোমরা নিজেদেরকে কমপ্লিট প্রিপেয়ার করতে পারবে। তো এরকমই একটি কোর্স, যে কোর্সটা চলছে, যে কোর্সে আমি ক্লাস নিচ্ছি ইন্ডিয়ান পলিটি এবং কনস্টিটিউশনে, সেটা হচ্ছে ফাউন্ডেশন কোর্স অন ইন্ডিয়ান পলিটি ফর WBCS 2022। এই কোর্সটা WBCS এক্সামের ওপর, যে কোর্সে আমি ক্লাস নিচ্ছি ইন্ডিয়ান পলিটি এবং কনস্টিটিউশনে, যে কোর্সটা স্টার্ট হয়েছে 18 নভেম্বর থেকে। কিন্তু এই সময়কালে এই ডিসেম্বর মান্থে 28শে ডিসেম্বর, ঠিক আছে, 28শে ডিসেম্বর, খুব বেশি দিন হয়নি, ঠিক আছে, 28শে ডিসেম্বর থেকে বেশ কিছু নতুন কোর্স আন একাডেমিতে স্টার্ট হয়েছে, লঞ্চড হয়েছে, যেগুলো কিন্তু 2021 WBCS প্রিলিম এক্সামকে ফোকাস করে। তো এরকমই একটি কোর্স দেখতে পাচ্ছ, ট্রায়াম্প টু, যেটা হচ্ছে WBCS প্রিলিমস 2021কে টার্গেট করে, ফোকাস করে এই কোর্সটা 100 ডেজের হচ্ছে একটা স্পেশাল কোর্স, যেটা স্টার্ট হয়েছে 28 ডিসেম্বর থেকে। আর ট্রায়াম্প 1 স্টার্ট হয়েছে 23 ডিসেম্বর থেকে স্টার্ট হয়েছে ট্রায়াম্প 1, আর ট্রায়াম্প 2 স্টার্ট হয়েছে 28 ডিসেম্বর থেকে। তো এই যে কোর্সটা, যে কোর্সে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের আনএকাডেমির যারা পরিচিত এডুকেটার, এক্সপিরিয়েন্স যারা এডুকেটার, তারা তোমাদেরকে এই কোর্সে তোমাদের গাইড করবে WBCS প্রিলিম এক্সামের জন্য, ঠিক আছে। এরকমই আর একটা কোর্স যেটা হচ্ছে WBCS এক্সামকে ফোকাস করে, WBCS এক্সামকে টার্গেট করে, কিন্তু এই কোর্সের বিশেষত হচ্ছে এটাই যে এই কোর্সে যারা ক্লাস নেবেন আমাদের আনএকাডেমির টপ এডুকেটার্সরা, তারা NCERTর যে রিসোর্স, NCERTর বইয়ের যে তথ্য, সেই তথ্য তোমাদের সাথে এখানে আলোচনা করবেন। তাই এখানে সায়েন্স রয়েছে, হিস্ট্রি রয়েছে, জিওগ্রাফি রয়েছে, পলিটি রয়েছে। তো প্রত্যেকটা বিষয় NCERT তোমাদের সাথে আলোচনা করা হবে এই কোর্সে। 90 ডেজের হচ্ছে এই কোর্স, যেখানে আনএকাডেমির এডুকেটাররা তোমাদের সাথে আলোচনা করবে NCERTর তথ্য, ঠিক আছে। আরেকটি কোর্স যেটা হচ্ছে আগমন, ঠিক আছে, যেটা হচ্ছে 250 ডেজের হচ্ছে একটা ফাউন্ডেশন কোর্স WBCS 2022কে টার্গেট করে। তো এই কোর্সটাও স্টার্ট হয়েছে 28 ডিসেম্বর থেকে, এবং এই কোর্সটা হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ কোর্স, যেখানে আনএকাডেমির এডুকেটাররা তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে পড়াবেন, ঠিক আছে, এবং গাইড করবেন যে কিভাবে তোমরা WBCS এর জন্য নিজেদেরকে তৈরি করবে। তো 250 ডেজের হচ্ছে ফাউন্ডেশন কোর্স ফর WBCS 2022 প্রিলিমস। তো এই যে কোর্সগুলো, এই কোর্সগুলো স্পেশালি হচ্ছে WBCS এর জন্য, যেগুলো তোমাদের WBCS প্রিপারেশনসকে আরও বেশি ভালো করবে, এবং তোমরা এই কোর্সগুলোতে জয়েন করে তোমাদের যে WBCS প্রিপারেশনসকে, সেই প্রিপারেশনসকে একটা কমপ্লিট
একটা রূপ দিতে পারবে। ওকে, ঠিক এরকমই আরেকটি কোর্স যেটাও 28 ডিসেম্বর থেকে স্টার্ট হয়েছে, সেটা হচ্ছে পিএসসি এসআই ফুডের ওপর 120 দিনের হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ কোর্স, যেখানে তোমাদেরকে পড়ানো হবে, তোমাদেরকে গাইড করা হবে পিএসসি এসআই ফুডের ওপর। ঠিক আছে, তো এই কোর্সগুলো এই মুহূর্তে আনএকাডেমি থেকে লঞ্চ করা হয়েছে তোমাদের আগামী দিনের যে পরীক্ষা, সেই পরীক্ষাগুলোকে মাথায় রেখে। তো যে যে পরীক্ষাটাকে লক্ষ্য করছো, টার্গেট করছো, সেই পরীক্ষার ওপর যে কোর্স এই সময়কালে লঞ্চ করা হয়েছে তোমাদের কথা ভেবে, তো সেই কোর্সগুলোতে এনরোল করো, জয়েন করো এবং তোমাদের যে পরীক্ষা প্রস্তুতি সেটাকে আরও ভালো করে তোলো। ওকে, তো চলো আজকে আমরা যে ক্লাসটা নিয়ে আলোচনা করব, যে ক্লাসটা আলোচনা করা শুরু করছি, সেটা হচ্ছে রাইট টু ফ্রিডম। রাইট টু ফ্রিডমের আজকে আমি তোমাদের সাথে যে আর্টিকেলটা নিয়ে বা যে ফ্রিডমগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো আমাদেরকে আর্টিকেল 19-এ দেওয়া হয়েছে। এবং দেখো এই ক্লাসটাকে আমি দুটো পার্টে ডিভাইড করেছি, পার্ট 1 এবং পার্ট 2। তো আর্টিকেল 19-এ আমাদেরকে যে অধিকারগুলো দেওয়া হয়েছে, সেই অধিকারগুলো নিয়ে আমরা আলোচনা করব আজকের ক্লাসে। এবং আর্টিকেল 19-এর উপর যে আলোচনাটা, সেটা আমি আজকে করব পার্ট 1, ঠিক আছে, কারণ ক্লাসটা বড়। পার্ট 2টা আমি সেকেন্ড ক্লাসে আলোচনা করব। তাহলে তোমাদের সাথে আমি আলোচনা শুরু করছি রাইট টু ফ্রিডম। আজকে আমি আলোচনা করব আর্টিকেল 19-এর ফার্স্ট পার্ট। আচ্ছা, তো এটা আমরা আশা করি প্রত্যেকেই জানি, ঠিক আছে, যে আর্টিকেল 19 যেখানে আমাদেরকে কি দেওয়া হচ্ছে, 6 ফ্রিডম, ঠিক আছে, 6টা স্বাধীনতা আমাদেরকে আর্টিকেল 19 থেকে দেওয়া হচ্ছে। তো এই 6টা স্বাধীনতা কি, যে 6টা স্বাধীনতা আমাদেরকে আর্টিকেল 19 থেকে দেওয়া হচ্ছে, তো এই 6টা স্বাধীনতার মধ্যে প্রথমটা যেটা হচ্ছে কি, রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, বাক এবং মতামত প্রকাশের অধিকার, স্বাধীনতা। তাহলে আর্টিকেল 19 যেখানে আমাদের কি দেওয়া হচ্ছে, 6 রাইট, 6 ফ্রিডম। তো এই 6 রাইট বা ফ্রিডম কি, তো প্রথমটাই আমরা দেখতে পাচ্ছি যেটা আমাদেরকে দেওয়া হচ্ছে, রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, বাক এবং মতামত প্রকাশের স্বাধীনতা। সেকেন্ড যে রাইটটা আমাদের দেওয়া হচ্ছে, যে ফ্রিডমটা আমাদের দেওয়া হচ্ছে, সেটা কি, রাইট টু অ্যাসেম্বল পিসেবলি উইথাউট আর্মস, ঠিক আছে, শান্তিপূর্ণভাবে সমবেত হওয়ার অধিকার, নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার। অ্যাসেম্বল মানে হচ্ছে সমবেত হওয়ার অধিকার। তাহলে এখানে দেখো বলছে যে আমাদের যে সমবেত হওয়ার যে অধিকার বা স্বাধীনতা যেটা দেওয়া হচ্ছে, সেটা কিন্তু কি বলছে, শান্তিপূর্ণভাবে এবং নিরস্ত্রভাবে। ওকে, নেক্সট তারপরে নাম্বার 3 যে রাইটটা বা স্বাধীনতা আমাদের দেওয়া হচ্ছে, সেটা কি, রাইট টু ফর্ম অফ অ্যাসোসিয়েশন, ইউনিয়ন, কোঅপারেটিভ সোসাইটি। তো আমরা কি করতে পারবো, আমরা অ্যাসোসিয়েশন ফর্ম করতে পারবো, মানে কি, সংগঠন গড়ার অধিকার, ঠিক আছে। তো সংগঠন গড়ার অধিকার আমাদেরকে দেওয়া হচ্ছে কোথায়, আর্টিকেল 19-এ, সংগঠন গড়ার অধিকার, রাইট টু ফর্ম অফ অ্যাসোসিয়েশন, সংগঠনের অধিকার। ওকে, তারপরে নাম্বার 4-এ যে রাইটটা দেওয়া হচ্ছে, সেটা কি, রাইট টু মুভ ফ্রিলি থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। আর্টিকেল 19 যেখানে আমাদেরকে অধিকার দেওয়া হচ্ছে যে আমরা ভারতবর্ষে স্বাধীনভাবে কি করতে পারবো, চলাফেরা করতে পারবো। তাহলে আর্টিকেল 19-এ আমাদেরকে অধিকার দেওয়া হচ্ছে স্বাধীনভাবে চলাফেরা। ওকে, নাম্বার 5-এ যে অধিকারটা আমাদের দেওয়া হচ্ছে, সেটা কি, রাইট টু রিসাইড অ্যান্ড সেটেল ইন এনি পার্ট অফ দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। ভারতবর্ষের যে কোনো প্রান্তে, যে কোনো জায়গায় আমরা কি করতে পারি, আমরা আমাদের বাসস্থান হিসাবে বেছে নিতে পারি। সেটা টেম্পোরারিও হতে পারে, পার্মানেন্টও হতে পারে, ঠিক আছে। কারণ কি বলছে দেখো, রিসাইড অ্যান্ড সেটেল। তাহলে ভারতবর্ষের যে কোনো জায়গায়, যে কোনো প্রান্তকে আমরা আমাদের বাসস্থানের কি বলো, জায়গা হিসাবে আমরা বেছে নিতে পারি। অ্যান্ড লাস্ট যেটা নাম্বার 6, সেটা কি বলছে, রাইট টু প্র্যাকটিস এনি প্রফেশন অর ক্যারি অন এনি অকুপেশন, ট্রেড অর বিজনেস। মানে সোজা কথায় লাস্ট যে রাইটটা বা যে ফ্রিডমটা আমাদেরকে দেওয়া হচ্ছে, সেটা পেশা বা বৃত্তির স্বাধীনতা। মানে কি, আমরা আমাদের পছন্দ মতো যে কোনো কি করতে পারি বলো, পেশা বেছে নিতে পারি। রাইট টু প্র্যাকটিস এনি প্রফেশন, ক্যারি অন এনি অকুপেশন, ট্রেড অর বিজনেস। তাহলে এই যে 6টা স্বাধীনতা, যে 6টা স্বাধীনতা আমাদেরকে দেওয়া হচ্ছে আর্টিকেল 19 থেকে, 6 রাইট বা 6 ফ্রিডম। তাহলে এই 6টা স্বাধীনতা
যে 6টা স্বাধীনতা আমাদেরকে দেওয়া হচ্ছে কোথা থেকে কোথায়, আর্টিকেল 19 কি, রাইট টু স্পিচ, রাইট টু অ্যাসেম্বল, রাইট টু অ্যাসোসিয়েশন, রাইট টু মুভমেন্ট, রাইট টু রিসাইড অ্যান্ড রাইট টু প্রফেশন। তাহলে এই যে 6টা স্বাধীনতা, যে 6টা স্বাধীনতা আমাদেরকে দেওয়া হচ্ছে আর্টিকেল 19 থেকে। 6 ফ্রিডম। ওকে, এখানে আরেকটা ইনফরমেশনস দেখো দেওয়া হয়েছে, সেই ইনফরমেশনসটা কি, অরিজিনালি আর্টিকেল 19 কন্টেন্ট 7 রাইট। তাহলে প্রথমে অ্যাকচুয়ালি যদি আমরা বলি, প্রথমে আর্টিকেল 19-এ আমাদেরকে 6টা স্বাধীনতা দেওয়া ছিল, বাট দ্য রাইট টু অ্যাকুয়ার, হোল্ড and dispose of property was deleted by 44th Amendment Act 1978। তাহলে এই যে আর্টিকেল 19, এই আর্টিকেল 19-এ অরিজিনালি আমাদের দেওয়া ছিল 7 ফ্রিডম, যার মধ্যে একটা অন্যতম ফ্রিডম কি ছিল, রাইট টু অ্যাকুয়ার, হোল্ড অ্যান্ড ডিসপোজ অফ প্রপার্টি। কিন্তু এই যে ফ্রিডমটা, এই যে রাইটটা, সেটা কি হয়েছে, 44th Amendment Act 1978-এ কি হয়েছে, এই লিস্ট থেকে ডিলিট করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো 44th Amendment Act 1978-এ রাইট টু অ্যাকুয়ার প্রপার্টি, এই যে স্বাধীনতাটা, এই স্বাধীনতাটা কি হয়ে গেছে, ডিলিটেড হয়ে গেছে। তাই ডিলিটেড হয়ে গিয়ে এখন রয়েছে কতগুলো, টোটাল 6টা। তাহলে অরিজিনালি কিন্তু আর্টিকেল 19-এ আমাদের 7টা স্বাধীনতা দেওয়া ছিল, ঠিক আছে, এখন রয়েছে কতগুলো, 6টা। তাহলে যে স্বাধীনতাটা কি হয়েছে, ডিলিটেড হয়েছে, যে ফ্রিডমটা ডিলিটেড হয়েছে, সেটা হচ্ছে রাইট টু অ্যাকুয়ার প্রপার্টি। তাহলে এই যে রাইট টু অ্যাকুয়ার প্রপার্টি, এই স্বাধীনতাটা কি হয়েছে, 44th Amendment Act 1978-এ এই যে আর্টিকেল 19-এ যে ফ্রিডমের যে লিস্ট, যে রাইটের যে লিস্ট, সেই লিস্ট থেকে কি হয়েছে, ডিলিটেড হয়েছে। ওকে, আচ্ছা, নেক্সট চলে আসি। আচ্ছা, এরপর দেখো কি বলা হচ্ছে, যে দিস রাইটস মানে হচ্ছে আর্টিকেল 19-এ আমাদেরকে যে রাইটগুলো দেওয়া হয়েছে। তো বলছে দিস রাইটস আর অ্যাভেলেবল অনলি টু দ্য সিটিজেন। তাহলে এই যে অধিকারগুলো আমাদের আর্টিকেল 19 থেকে দেওয়া হয়েছে, যে 6 ফ্রিডম আমাদের আর্টিকেল 19 থেকে দেওয়া হয়েছে, এই 6 ফ্রিডম বা রাইট কিন্তু হচ্ছে কি বলো, শুধুমাত্র যারা ভারতীয় নাগরিক তাদের জন্য। তার মানে কি, এই অধিকারগুলোর কোনো দাবি যারা ফরেনার্স তারা কিন্তু কি বলো, করতে পারবে না। ঠিক আছে, তাহলে এই অধিকারগুলো শুধুমাত্র যারা হচ্ছে ভারতীয় নাগরিক। কারণ আমরা রাইট টু ইকুয়ালিটির সময় আমরা দেখেছি, যখন ক্লাসটা করেছি তখন আমরা সেখানে দেখেছি যে যেরকম রাইট টু ইকুয়ালিটি বিফোর ল, এই যে রাইটটা, এই রাইটটা কিন্তু যেরকম ভারতীয়দেরকেও দেওয়া হচ্ছে, সেরকম ভারতে বসবাসরত একজন বিদেশিকেও দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো আমরা এটা জানি। তো কিন্তু বলা হচ্ছে যে আর্টিকেল 19-এ যে 6 ফ্রিডম বা রাইট যেটা আমাদেরকে দেওয়া হচ্ছে সংবিধান থেকে, সেটা কিন্তু শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্য। তার মানে কি, এই অধিকারগুলোর কোনো দাবি ভারতে বসবাসরত কোনো বিদেশি কিন্তু কি বলো, করতে পারবে না বা সে পাবে না। তাহলে এই অধিকারগুলো শুধুমাত্র যারা ভারতীয় নাগরিক তাদের জন্য। ওকে, আর কি ইনফরমেশন দেওয়া হচ্ছে দেখো, বলছে স্টেট ক্যান ইম্পোজ রিজনেবল রেস্ট্রিকশন on the enjoyment of these 6 rights only on the ground mentioned in the Article 19 itself and not on any other ground। তাহলে এই যে 6 ফ্রিডম আমাদেরকে দেওয়া হয়েছে, এই 6 ফ্রিডম কিন্তু অ্যাবসলিউট নয়, নট অ্যাবসলিউট। যেখানে কি বলছে, যে স্টেট মানে কি, ভারত রাষ্ট্র এই ফ্রিডমগুলোকে কি করতে পারবে, রেস্ট্রিক্ট করতে পারবে, লিমিট করতে পারবে। কিন্তু হ্যাঁ, সেখানে রেস্ট্রিকশন বা লিমিটেশনসটা কিন্তু কি হতে হবে, রিজনেবল হতে হবে। এবং এই যে 6 রাইটগুলোকে আমরা কিভাবে আমরা লিমিট করব, কিভাবে আমরা রেস্ট্রিক্ট করব, মানে গ্রাউন্ড কি, সেই গ্রাউন্ডও কিন্তু আর্টিকেল 19-এ বলে দেওয়া রয়েছে। তাই যে রাইটের ক্ষেত্রে যে গ্রাউন্ডটা বলা হয়েছে, সেই গ্রাউন্ডেই কিন্তু আমরা সেই রাইটটাকে কি করতে পারবো, রেস্ট্রিক্ট করতে পারবো, লিমিট করতে পারবো। ঠিক আছে, যে গ্রাউন্ডটা বলা নেই সেই গ্রাউন্ডে আমরা কিন্তু কোনো রাইটকে কিন্তু রেস্ট্রিক্ট করতে পারবো না। তাহলে দেখো, এই যে 6 ফ্রিডম আমাদেরকে দেওয়া হচ্ছে আর্টিকেল 19 থেকে, এই 6 ফ্রিডম কিন্তু অ্যাবসলিউট নয়। ভারত রাষ্ট্র চাইলে এই স্বাধীনতাগুলোকে কি করতে পারে বলো, রেস্ট্রিক্ট করতে পারে, লিমিট করতে পারে। এবং রেস্ট্রিকশন লিমিটেশনসটা কি হতে হবে, রিজনেবল হতে হবে। ঠিক আছে, এবং কি কারণে, কিভাবে, ঠিক আছে, এই রাইটগুলোকে আমরা রেস্ট্রিক্ট করব, লিমিট করব,
ঠিক আছে, কি গ্রাউন্ডে আমরা রেস্ট্রিক্ট করব সেই গ্রাউন্ডও কিন্তু আর্টিকেল 19-এ সংবিধানে বলা আছে। তাহলে সংবিধানে যে গ্রাউন্ডগুলো উল্লেখ করা আছে সেই গ্রাউন্ডেই কিন্তু আমরা এই অধিকারগুলোকে কি করতে পারবো, রেস্ট্রিক্ট করতে পারবো। সংবিধানে বলা নেই এমন কোনো গ্রাউন্ডে আমরা কিন্তু এই অধিকারগুলোকে কি করতে পারবো না, রেস্ট্রিক্ট করতে পারবো না, লিমিট করতে পারবো না। ঠিক আছে, আর অবশ্যই কিন্তু রেস্ট্রিকশনসটা, লিমিটেশনসটা রিজনেবল হতে হবে। যদি রিজনেবল না হয় তাহলে কিন্তু সেই রেস্ট্রিকশনটা বা লিমিটেশনসটা কিন্তু কি করবে, ভারতের আদালত বাতিল করবে। কিন্তু আবারও বলছি, গ্রাউন্ড কি হবে, ঠিক আছে, এই ফ্রিডমগুলোকে রেস্ট্রিক্ট করার গ্রাউন্ড কি হবে, কি গ্রাউন্ডে আমরা রেস্ট্রিক্ট করতে পারবো, সেটাও কিন্তু সংবিধানে বলে দেওয়া আছে, আর্টিকেল 19-এই বলে দেওয়া আছে। সেই গ্রাউন্ডেই আমাদের কি করতে হবে, রেস্ট্রিক্ট করতে হবে। ওকে, ক্লিয়ার? চলো এবার আমরা একটুখানি ডিটেলসে আলোচনা করব এই ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, বাক এবং মতামত প্রকাশের অধিকার। তো দেখো, এই যে আমাদেরকে যে অধিকারটা দেওয়া হচ্ছে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, বাক এবং মতামত প্রকাশের অধিকার, তো আমরা আমাদের মতামত মানে এক্সপ্রেশন, আমরা নিজেদেরকে কিভাবে এক্সপ্রেস করব। তো দেখো বলছে, ইট ইমপ্লাইজ দ্যাট এভরি সিটিজেন হ্যাজ রাইট টু এক্সপ্রেস, প্রত্যেকটা নাগরিকের অধিকার রয়েছে নিজেকে কি করা, বলো, এক্সপ্রেস করা। ঠিক আছে, কিন্তু এই যে এক্সপ্রেস, আমরা কি করব, আমাদের ভিউজ, আমাদের ওপিনিয়ন, আমাদের বিলিফ, আমাদের কি বলছে কনভিকশনস। ঠিক আছে, তাহলে আমরা আমাদের মতামত, আমরা আমাদের বিশ্বাস, আমরা আমাদের আদর্শ কি করতে পারি, আমরা সেটাকে এক্সপ্রেস করতে পারি। এবং সেটাকে আমরা কিভাবে এক্সপ্রেস করব, হতে পারে ওয়ার্ড অফ মাউথ, রাইটিং, প্রিন্টিং, পিকচারিং, মানে কি মুখে বলে, লিখে, ছবি এঁকে, যেভাবে খুশি আমি নিজেকে কি করতে পারবো, এক্সপ্রেস করতে পারবো। যেভাবে খুশি আমি আমার মতামতকে, আমি আমার বলতে পারো আদর্শকে, আমি আমার চিন্তাধারাকে কি করতে পারবো, এক্সপ্রেস করতে পারবো। এটা মুখে বলে হতে পারে, মানে স্পিচ দিয়ে হতে পারে, লিখে হতে পারে, ছবি এঁকে হতে পারে। তাহলে এই যে যে এক্সপ্রেশনস, এই যে এক্সপ্রেশনের আমাদেরকে রাইট দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু আমরা আমাদের আদর্শ, চিন্তাধারা, মনোভাব, বিশ্বাস সবটাই কিন্তু কি করতে পারবো, এক্সপ্রেস করতে পারবো। এবং যে কোনো মিডিয়ামে, সেটা স্পিচ হতে পারে, সেটা রাইটিং হতে পারে, সেটা পিকচারিং হতে পারে, হোয়াট এভার। ঠিক আছে, এবার দেখো বলছে, দ্য সুপ্রিম কোর্ট হেল্ড দ্যাট ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন ইনক্লুড দ্য ফলোয়িং। তো সুপ্রিম কোর্ট এখানে একটা রায়, মানে বলতে পারো বিভিন্ন কেসে সুপ্রিম কোর্ট এই ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনসকে কি করেছে, ইন্টারপ্রেট করেছে। যে এই যে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, এই যে অধিকার আমাদের দেওয়া হচ্ছে আর্টিকেল 19 থেকে, এই অধিকারের অধীনে, ঠিক আছে, রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, এই অধিকারের অধীনে আমরা কোন অধিকারগুলো পাবো। তো সুপ্রিম কোর্টের ইন্টারপ্রিটেশনস কি, তাকে বলছে রাইট টু প্রোপাগেট ওয়ানস ভিউ, মানে কি আমরা আমাদের যে মতামত, আমরা আমাদের যে চিন্তাধারা, সেটা আমরা কি করতে পারবো, প্রচার করতে পারবো। প্রোপাগেট মানে বলতে পারো ফ্রিডম অফ সার্কুলেশনস। ওকে, তারপরে কি বলছে, ফ্রিডম অফ প্রেস, মানে কি সংবাদপত্রের স্বাধীনতা। তো ভারতের সংবিধানে আলাদা করে সংবাদপত্রের স্বাধীনতা দেওয়া নেই বা তার উল্লেখ নেই। তাহলে এই যে সংবাদপত্রের স্বাধীনতা, সংবাদ পরিবেশনের যে স্বাধীনতা, সেটা কিন্তু আমরা পেয়ে থাকি, আমরা দাবি করে থাকি এই যে ফ্রিডম, রাইট টু স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন এর অধীনে। আর কি বলছে, ফ্রিডম অফ কমার্শিয়াল অ্যাডভার্টাইজমেন্ট, রাইট এগেনস্ট ট্যাপিং অফ টেলিফোনিক কনভারসেশন, রাইট টু টেলিকাস্ট, সম্প্রচারের অধিকার। ওকে, রাইট টু নো অ্যাবাউট দ্য গভর্নমেন্ট অ্যাক্টিভিটিস। ওকে, রাইট টু নো, রাইট টু ফ্রিডম অফ সাইলেন্স, নীরবতার অধিকার, রাইট এগেনস্ট ইম্পোজিশন অফ প্রি সেন্সরশিপ অন আ নিউজ পেপার। দেখো সেন্সরশিপ আছে কোন ক্ষেত্রে বলো, সিনেমার ক্ষেত্রে। নিউজ পেপারের ক্ষেত্রে কিন্তু কোনো সেন্সরশিপ নেই, যে একটা নিউজ পেপার পাবলিশড হওয়ার আগে তোমাকে সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে না। তাহলে কি বলছে, রাইট এগেনস্ট ইম্পোজিশন অফ প্রি সেন্সরশিপ অন আ নিউজ পেপার, অ্যাট দ্য লাস্ট রাইট টু ডেমনস্ট্রেশন অর পিকেটিং বাট নট রাইট টু স্ট্রাইক। ঠিক আছে, তো রাইট টু স্ট্রাইকের অধিকার কিন্তু আমাদেরকে সংবিধান থেকে দেওয়া হচ্ছে না, কিন্তু হ্যাঁ, রাইট টু ডেমনস্ট্রেশন আর পিকেটিং, মানে কি ধর্নার অধিকার, ঠিক আছে, তোমার দাবি দেওয়ার একটা অধিকার অবশ্যই আছে, কিন্তু
বন্ধের অধিকার, রাইট টু স্ট্রাইক, এই অধিকারটা কিন্তু সংবিধান সম্মত নয়। কারণ দেখো বলেই দিচ্ছে রাইট টু ডেমনস্ট্রেশন অর পিকেটিং বাট নট রাইট টু স্ট্রাইক। তো এই যে অধিকারগুলো, এই অধিকারগুলো আমরা দাবি করে থাকি, এই অধিকারগুলো আমরা পেয়ে থাকি রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, এই অধিকারের অধীনে। আর এই অধিকারগুলো আমরা ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের অধীনে আমরা পেয়ে থাকব। এই যে বলতে পারো বিষয়টা, এটা হচ্ছে সুপ্রিম কোর্টের ইন্টারপ্রিটেশন, সুপ্রিম কোর্টের জাজমেন্ট। বিভিন্ন কেসে সুপ্রিম কোর্ট কি করেছে, এই যে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনসকে হচ্ছে ইন্টারপ্রেট করেছে এবং এই রাইটগুলোকে নোটিফাই করেছে, ঠিক আছে, যে এই অধিকারগুলো আমরা ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের অধীনে আমরা পেয়ে থাকবো। ওকে, কিন্তু ওই যে একটু আগে আমি তোমাদের সাথে আলোচনা করলাম বা তোমাদেরকে যে তথ্যটা দিলাম, যে এই যে অধিকার ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, এই অধিকারটা কিন্তু আমাদের অ্যাবসলিউট নয়। এই অধিকারটা ভারত রাষ্ট্র কি করতে পারে, বিভিন্ন কারণে বিভিন্ন গ্রাউন্ডে কি করতে পারে, রেস্ট্রিক্ট করতে পারে, লিমিট করতে পারে। তো সেই গ্রাউন্ডটা কি, ঠিক আছে, লিমিটেশনের গ্রাউন্ড কি, রেস্ট্রিকশনের গ্রাউন্ড কি, তো সেটাও কিন্তু আমাদেরকে জানতে হবে। তাহলে চলো আমরা দেখে নিই যে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনসকে আমরা কি গ্রাউন্ডে, কোন কোন গ্রাউন্ডে আমরা এই অধিকারটাকে রেস্ট্রিক্ট করতে পারবো, লিমিট করতে পারবো। তো দেখো বলেই দিচ্ছে যে এই যে রেস্ট্রিকশন অন ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনস, এই অধিকারটাকে আমরা রেস্ট্রিক্ট করতে পারবো যে গ্রাউন্ডগুলোতে, সেই গ্রাউন্ডগুলো কি, সভারেন্টি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া, সার্বভৌমিকতা এবং অখণ্ডতা, সিকিউরিটি অফ দ্য স্টেট, নিরাপত্তা, ফ্রেন্ডলি রিলেশন উইথ ফরেন স্টেট, বিদেশি রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পাবলিক অর্ডার, জনশৃঙ্খলা, ডিসেন্সি অর মোরালিটি, নৈতিকতা, কন্টেম্পট অফ কোর্ট, আদালত অবমাননা, ডিফামেশনস মানে কি, মানহানিকারক কোনো বক্তব্য আমরা করতে পারবো না, অ্যান্ড ইনসাইটমেন্ট টু অ্যান অফেন্স মানে কোনো অপরাধে কাউকে আমরা কি করছি বলো, এনকারেজ করছি, এরকমও স্পিচ আমরা দিতে পারবো না। তাহলে এই যে গ্রাউন্ড, এই গ্রাউন্ডগুলো কিন্তু আর্টিকেল 19-এই বলে দেওয়া আছে। তাহলে এই গ্রাউন্ডগুলোর মধ্যে কোনো একটা গ্রাউন্ডে আমরা কি করতে পারবো, এই অধিকারটাকে আমরা রেস্ট্রিক্ট করতে পারবো। তাহলে দেখো এই গ্রাউন্ডের বাইরে কোনো গ্রাউন্ডে কিন্তু আমরা এই অধিকারটাকে কি করতে পারবো না, রেস্ট্রিক্ট করতে পারবো না, লিমিট করতে পারবো না। তাহলে সংবিধানে এই গ্রাউন্ডগুলোই কি করা আছে, উল্লেখ করা আছে, আর এই গ্রাউন্ডেই আমরা এই ফ্রিডমটাকে কি করতে পারবো, রেস্ট্রিক্ট করতে পারবো, লিমিট করতে পারবো। ঠিক আছে, তো এই ছিল আজকের আলোচনা রাইট টু ফ্রিডমের আর্টিকেল 19-এর ফার্স্ট পার্ট। নেক্সট রাইটগুলো, ঠিক আছে, আর যে 5টা রাইট, সেই 5টা রাইট আমি তোমাদের সাথে আলোচনা করব পরবর্তী ক্লাসে। ওকে, তো আশা করি যে আলোচনাটা করলাম সেই আলোচনাটা তোমরা ক্লাসটা দেখে তোমরা অবশ্যই বুঝতে পারবে। ওকে, আর যদি কোথাও বোঝার অসুবিধা হয় অবশ্যই ভিডিওতে কমেন্ট করো, সেই ক্ষেত্রে অবশ্যই আমি সেটা দেখে আমি তোমাদেরকে রিপ্লাই দেবো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এবং পরবর্তী ক্লাসে আমরা আর্টিকেল 19 নিয়ে আলোচনা করব। আর যে 5টা রাইট রয়েছে সেই 5টা রাইট নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ডিটেলসে আলোচনা করব, ওইখানেও আলোচনা করব সেই রাইটসগুলোর মিনিং, সেই রাইটসগুলোর রেস্ট্রিকশনের গ্রাউন্ড। ঠিক আছে, আর যেতে যেতে এটাই বলবো যে আনএকাডেমির জয়েন করো, আনএকাডেমি সাবস্ক্রাইব করো, কারণ আনএকাডেমি এই মুহূর্তে তোমাদের জন্য যে সুযোগ সুবিধাগুলো এক্সটেন্ড করেছে, যে সুযোগ সুবিধাগুলো নিয়ে তোমরা তোমাদের এক্সাম যে প্রিপারেশন, সেই প্রিপারেশনসকে একটা বলতে পারো একটা ভালো জায়গায় তোমরা নিজেদেরকে নিয়ে যেতে পারবে। যেরকম আনএকাডেমির যদি বলি যে কিছু গুরুত্বপূর্ণ ফিচার্স, সেই ফিচার্সগুলোর মধ্যে একটা বিষয় হচ্ছে যে তোমরা তোমাদের রুটিন ঠিক করবে, তোমরা তোমাদের রুটিন, ক্লাস, টাইম, এডুকেটর সব কিছু ঠিক করবে। ঠিক করে তোমরা তোমাদের পড়াশোনাটা কি করবে, স্টার্ট করবে, এবং তোমরাই নিজেদেরকে কি করতে পারবে, সেলফ অ্যানালাইজ করতে পারবে যে যে উদ্দেশ্য নিয়ে তুমি এখানে ভর্তি হয়েছো, সাবস্ক্রিপশনস নিয়েছো, যে পড়াশোনাটা তুমি করতে চাইছো, সেই পড়াশোনাটা তোমার ঠিকঠাক হচ্ছে কিনা, সেই পড়াশোনা তোমার ঠিকঠাক হচ্ছে কিনা, কোথায় তোমার দুর্বলতা, কোথায় তোমাকে আরো বেশি জোর দিতে হবে, কতটা তুমি তৈরি হয়েছো যে এক্সামের জন্য তুমি নিজেকে তৈরি করছো। তো সেগুলো তুমি কিভাবে বুঝবে, তার জন্য রয়েছে কুইজ, প্র্যাকটিস সেট, টেস্ট সিরিজ, মক এক্সামের মতো ফিচার্স, যেগুলো তোমাকে হেল্প করবে এটা বোঝার জন্য যে তুমি এখন কতটা তৈরি। এবং যে কোনো ডাউট তোমরা লাইভ ক্লাসে কি করতে পারবে, এডুকেটরের সাথে কনসাল্ট করতে পারবে।
ওকে, তাহলে এই যে ফিচার্সগুলো এই সার্ভিসগুলো তুমি পেয়ে যাবে আনএকাডেমি সাবস্ক্রিপশনের মধ্যে। এবং বলে রাখি যে এছাড়াও আনএকাডেমি থেকে তোমাকে যে সার্ভিসটা দেওয়া হচ্ছে সেটা কি বলো, পার্সোনালিটি ডেভেলপমেন্ট ব্যাচ। মানে কি, ইন্টারভিউয়েরও কি করা হবে, তোমাকে এখানে হেল্প করা হবে। ঠিক আছে, শুধুমাত্র পরীক্ষায় পাশ করা নয়, ঠিক আছে, রিটেনে পাশ করা নয়, এমনকি পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রেও, ইন্টারভিউয়ের ক্ষেত্রেও, ঠিক আছে, তোমাকে এখানে কি করা হবে, গাইড করা হবে। তাহলে এই যে ফেসিলিটিগুলো, এই যে সার্ভিসগুলো তুমি পেয়ে যাবে আনএকাডেমির সাবস্ক্রিপশন প্ল্যানে। ওকে, আর আনএকাডেমি সাবস্ক্রিপশন প্ল্যান যেটা রয়েছে সেটা হচ্ছে 1 মান্থ, 3 মান্থ, 6 মান্থ, 1 ইয়ার অ্যান্ড 2 ইয়ার। আইদার ইউ টেক 1 ইয়ার অর 2 ইয়ার সাবস্ক্রিপশন। এবং এই সাবস্ক্রিপশনের ক্ষেত্রে তোমরা 10% ডিসকাউন্টও পেয়ে যাবে। 10% ডিসকাউন্টের জন্য তোমাদের ইউজ করতে হবে এই কোডটা, রাহুল101। রাহুল101, দিস ইজ মাই কোড, অ্যান্ড ইফ ইউ use this code you get maximum 10% discount on your subscription। এবং বলে রাখি, এই যে সাবস্ক্রিপশন তোমরা ইএমআই তেও দিতে পারবে, আইদার ডেবিট কার্ড অর ক্রেডিট কার্ড। ডেবিট কার্ডের ক্ষেত্রে অবশ্যই এইচডিএফসি ব্যাংকের ডেবিট কার্ড তোমাদের থাকতে হবে, কিন্তু ক্রেডিট কার্ড অল ব্যাংক। আর বলে রাখি, এই যে সাবস্ক্রিপশনটা কিন্তু আনএকাডেমির, অনেকেই আমরা ভাবি যে এই সাবস্ক্রিপশনটা কি কোনো একটা সাবজেক্টের জন্য, না, এই সাবস্ক্রিপশনটা কিন্তু সব সাবজেক্টের জন্য। আবার অনেকে আমরা ভেবে থাকি যে এই সাবস্ক্রিপশনটা হয়তো কোনো একটা কোর্সের জন্য, মানে দেখা যাচ্ছে প্রিলিমসের কোর্স লঞ্চ হয়েছে তাই শুধুমাত্র ওই কোর্সটার জন্য, মেন্সের জন্য তোমাকে আবার আলাদা করে সাবস্ক্রিপশন নিতে হবে, ইন্টারভিউর প্রিপারেশনের জন্য তোমাকে আলাদাভাবে সাবস্ক্রিপশন নিতে হবে। না, যে সাবস্ক্রিপশনটা আমি তোমাদের সাথে আলোচনা করলাম বা দেখালাম, ঠিক আছে, তুমি যদি এই সাবস্ক্রিপশনটা নাও, এর মধ্যেই তুমি কে পেয়ে যাবে, সমস্ত সার্ভিস তুমি পেয়ে যাবে। এরকম নয় যে তোমাকে প্রত্যেকটা লেভেলের জন্য তোমাকে আলাদা আলাদা সাবস্ক্রিপশন নিতে হবে, বা এরকম নয় যে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা সাবস্ক্রিপশন নিতে হবে। ঠিক আছে, এই সাবস্ক্রিপশনগুলোর অর্থ হচ্ছে এটাই যে তুমি আনএকাডেমি সাবস্ক্রিপশন নিলে এবং তুমি আনলিমিটেড কি করতে পারবে, এই আনএকাডেমি প্ল্যাটফর্ম তুমি অ্যাক্সেস করতে পারবে। ওকে, তো এটাই বলবো, সে তোমরা আনএকাডেমি জয়েন করো, আনএকাডেমি সাবস্ক্রাইব করো, এবং তোমাদের যে পরীক্ষা প্রস্তুতি, সেই পরীক্ষা প্রস্তুতি একটা ভালো জায়গায় নিয়ে যাও নিজেদেরকে। ঠিক আছে, তো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ঠিক আছে, পরবর্তী ক্লাসেরও আলোচনার বিষয় থাকবে আর্টিকেল 19, রাইট টু ফ্রিডম। ওকে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।